তুমি আমার ওখানে হাত দিচ্ছ কেন? আমার লজ্জা লাগছে, হাত সরাও। আমার সামনে লজ্জা কিসের? আমি তো তোমার স্বামী, আর আমার অধিকার আছে তোমার সব জায়গায় হাত দেবার। হুম, তা তো অবশ্যই আছে, কিন্তু তবুও আমার কেন যেন একটু লজ্জা লাগছে। তাই শোনা, এত লজ্জা নিয়ে থাকো কেমন করে? আচ্ছা শোনো, আমি একটা কথা ভাবছি। জানো, আমার না বিশ্বাস হচ্ছে না তুমি আমার স্ত্রী। আমি কখনো ভাবিনি যে তোমাকে আমার লাইফে পাবো। ও মা, সেটা কেন? আমাকে লাইফে পাওয়া না পাওয়ার কি আছে? আর এখন তো আমি তোমার স্ত্রী, তবে সেটা বিশ্বাস করতে না পাওয়ার কি আছে? আরে তুমি তো আর আমার এমনি বিয়ে করা বউ না, তুমি তো আমার ক্রাশ। আর আমার ক্রাশটা এখন আমার স্ত্রী। এটা তো সবাই পায় না বলো। আমি পেয়েছি মানে আমি সৌভাগ্যবান পুরুষ। তাই নাকি? আমি নিজেও জানতাম না এই বোকা লোকটা আমার ওপর ক্রাশ খাবে আর আমার নিজের লাইফে টেনে নিবে। জি, আমি তো আপনাকে উপর সেই অনেক আগে থেকে ক্রাশকে বসে আছি। এত সুন্দরী নারী আমি আর দুটো দেখিনি, তাই তো আপনার কাছে ভালোবাসা কুড়াতে চলে এসেছি। রাজ নিজের কথাটা শেষ করতেই নিধির কোমরের উপর হাত রাখল। নিধি হলো রাজের ক্রাশ ও স্ত্রী। প্রথম দেখায় নিধিকে রাজের ভীষণ পছন্দ হয়, আর এতটাই পছন্দ হয় যে রাজ এক মুহূর্তের জন্য নিধিকে ভুলতে পারছিল না। সারা দিন রাজের মাথায় শুধুমাত্র নিধির কথা চলতে লাগলো। কোনো কাজে সে মন বসাতে পারছিল না। মনে প্রাণে রাজ শুধু নিধিকে চাইতে লাগলো। নিধিকে নিজের করে পেতে চাইতো সে, আর তার এই চাওয়ার মাঝে হয়তো কোনো খাদ ছিল না। তাই তো নিধিকে সে নিজের জীবনের সাথে জড়িয়ে নিতে পেরেছে। রাজের সাথে নিধির প্রথম দেখাটা কিন্তু একটু রোম্যান্টিকভাবে হয়েছে। রাজ অফিসে যাবার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সেই দিন প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল, আর নিধিও বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। দুজন পাশাপাশি থাকার পরেও কেউ কারোর দিকে একটি বারও তাকায়নি। রাজ অনেকটা সময় অপেক্ষা করার পর হঠাৎ করে দেখতে পায় একটি রিকশা তাদের দিকে এগিয়ে আসছে। রাজ রিকশা থামাতেই নিধি রিকশার দিকে এগিয়ে গিয়ে রিকশায় চড়ে বসে। রাজ তো পুরো অবাক হয়ে যায় নিধির এমন কাজে, কারণ রিকশাটা রাজ নিচে থামিয়েছিল। কিন্তু নিধিও বলছে রিকশা থামাতে সে আগে বলেছিল। শুরু হয়ে যায় তাদের মাঝে ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে রিকশাওয়ালা মামা রাজ আর নিধিকে একসাথে শেয়ার করে যেতে বলে। আশেপাশে কোনো ফাঁকা রিকশা না দেখতে পেয়ে রাজ আর নিধি বাধ্য হয়ে এক রিকশায় যায়। নিধি রাজের পাশে বসে আছে। রাজ আর চোখে বারবার নিধির দিকে তাকাচ্ছে। নিধিকে এক পলক মন ভরে দেখার স্বাদ আটকাতে পারছে না রাজ। রাজের এমন লুকিয়ে লুকিয়ে দেখাটা নিধি একটিবারও লক্ষ্য করেনি, কারণ নিধি চিন্তায় আছে একটু। তার মা অসুস্থ, তাই নিশির মাথায় আর অন্য কিছু আসার কোনো সুযোগ হয়নি। তারপর আর নিধি নিজের গন্তব্যস্থানে এসে নেমে যায়, আর রাজ অফিসে চলে যায়। তারপর প্রায় সময় রাজ নিধির দেখা পাবার জন্য নিধির বাড়ির সামনে গেলেও কোনো লাভ হয়নি তার, কারণ নিধির আর দেখা পায়নি রাজ। তারপর কাকতালীয়ভাবেই তাদের বিয়ের কথা পাকা হয়, আর রাজ আর নিধির বিয়ে হয়ে যায়। রাজ নিধির কোমরের হাত বলিয়ে দিচ্ছে এমন সময় হঠাৎ করে নিধির ছোট বোন নীলা চলে আসে তাদের রুমে। নীলা এসে রাজকে উদ্দেশ্য করে দরজার ওপারে থেকে বলতে লাগলো, দুলা ভাই, কি করছেন? নীলার কণ্ঠস্বর পেয়ে রাজ ও নিধি দুজনেই একটু নড়ে চড়ে বসল। রাজ নিধির কোমরের উপর থেকে হাত সরিয়ে নিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাদের সাথে খেলা যাবে না, তোমার জন্য একটা অন্য খেলোয়াড়ের জোগাড় করছি, কিছুদিন অপেক্ষা করো। আরে রাজ, তুমিও না সব সময় বাজে কথা বলতে থাকো। এই নীলা, তুই এখন এই সময় এই বাড়িতে কি জন্য এলি? আর আমায় তো আগে থেকে জানাসনি যে তুই আসবি। সব ঠিক আছে তো? আরে আপু, সব ঠিক আছে। আমি তো তোমাদের এইখানে এসেছি দুলা ভাইয়ের সাথে শপিং এ যাব বলে। ওহ আচ্ছা, একটু রেস্ট কর, তারপর তোর দুলাভাইকে নিয়ে যাস। নিধি কথাটা বলতেই রাজের পাশ থেকে উঠে নীলার দিকে এগিয়ে গেল। রাজ নিধির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজের চোখ জোড়ার মাঝে প্রশ্নের ছাপ স্পষ্ট। রাজ কৌতূহলীপূর্ণ দৃষ্টি নিয়ে নিধিকে বলতে লাগলো, এই নিধি, তুমি কি আমায় মেরে ফেলার প্ল্যান করে এসেছো নাকি? আমি তোমার বোনের সাথে শপিংয়ে একা যাব কি করে? তুমি ছাড়া তো আমি কোথাও যেতে পারি না। ওরে, তাই নাকি? ফাজিল লোক একটা।
আমায় সব জায়গায় নিতে হবে না। তুমি একটু বাইরে থেকে ঘুরে আসলে তোমার ভালো লাগবে। না, আমার এত একা ঘোরার শখ নেই। তাছাড়া তাছাড়া তোমার বোনকে আমি মোটেও বিশ্বাস করি না, তাই আমার সাথে তোমায় যেতে হবে। রাজের কথা শুনে নীলার গায়ে জ্বালা ধরে যায়। কিছুদিন আগে নীলা রাজকে নিয়ে শপিং করতে গিয়ে একটা মেয়ের সাথে নীলার দেখা হয়। মেয়েটিকে দেখে মনে হচ্ছে নীলার বান্ধবী হয়তো। নীলাকে মেয়েটি রাজের কথা জিজ্ঞেস করার সাথে সাথে নীলা রাজকে নিজের বয়ফ্রেন্ডের হিসেবে পরিচয় করিয়ে দেয়। রাজ সম্মান রক্ষা করার জন্য নীলার কথায় তাল মিলিয়ে গেলেও এই বিষয়টা তার একদমই ভালো লাগেনি। সেই দিন থেকে রাজের শিক্ষা হয়ে গেছে, আর কখনো নীলার সাথে বের হওয়া তো দূর, নীলার সাথে 1 মিনিটও একান্তে থাকা তার পক্ষে সম্ভব নয়। বিকেলের দিকে রাজ, নীলা ও নিধি একসাথে শপিং করতে যায়। শপিংয়ে এসে রাজ নিধির সাথে অনেক কিছু কেনাকাটা করলো। কেনাকাটা এক পর্যায়ে হঠাৎ করে রাজ দেখতে পেল তার পাশে নিধি নেই। রাজ নিজের পাশে নিধিকে না দেখতে পেয়ে একটু চমকে যায়। নিধি তো কখনো রাজের কাছে থেকে না বলে কোথাও যায় না। রাজ আশেপাশে ভালো করে খুঁজে দেখল নিধি নেই। রাজ নিধিকে খুঁজে না পেয়ে নীলার কাছে এসে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নীলা, তোমার আপুকে দেখেছো তুমি? আপুকে আমি দেখবো কোথায়? আপু তো আপনার সাথেই ছিল, তাই না? হ্যাঁ, তা তো ছিল, তবে হঠাৎ করে আমার পাশে থেকে উধাও হয়ে গেছে। আমি আশেপাশে ভালো করে খুঁজে দেখেছি, তবে ওর দেখা পাইনি। কোথায় গেল বলো তো? আরে ভালো করে খোঁজেন, একটা বউরে দেখে রাখতে পারে না, আবার বড় বড় কথা। সরুন, আমার এখনো অনেক কিছু নেওয়া বাকি আছে। নীলা কথাটা শেষ করে রাজকে একটা ধাক্কা দিয়ে রাজের সামনে থেকে হন হন করে চলে যায়। রাজ নীলার দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভেবে আবারও নিধিকে খুঁজতে লাগলো। রাজ ভালো করে খুঁজতেই হঠাৎ করে রাজ দেখতে পায় নিধিকে। নিধি একটা আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে আছে। নিধির দিকে ভালো করে তাকাতেই রাজ দেখতে পায় নিধির পাশে কোনো একজন লোক দাঁড়িয়ে আছে, আর নিধি সেই লোকটার সাথে বেশ হেসে হেসে কথা বলছে। নিধিকে এমন করে হাসতে দেখে রাজের মনটা ব্যথিত হলো। রাজ সব সময় এটাই ভাবতো যে নিধির সব হাসির পেছনে একটাই কারণ, রাজ। কিন্তু আজ তো আর নিধির হাসির কারণ রাজ নয়। রাজ আর কিছু ভাবতে পারল না। কার সাথে কথা বলছে নিধি, যার কারণে নিধির একটিবারের জন্যেও রাজের কথা মনে পড়েনি? রাজ সেই লোকটিকে দেখার জন্য দ্রুত গতিতে নিধির দিকে এগিয়ে যেতে লাগলো। রাজ নিধির কাছে আসতেই নিধির সামনে থেকে ছেলেটা চলে যায়, আর নিধিও রাজের দিকে এগিয়ে আসতে থাকে। রাজ নিধির কাছে এসে নিধিকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল, তুমি আমায় না বলে কোথায় চলে গিয়েছিলে? জানো, আমি তোমাকে না দেখতে পেয়ে পাগলের মতো তোমায় খুঁজে চলেছিলাম। আর বলো না, তুমি তো এক খেয়ালে হাঁটতেই ছিলে। আমার কলেজের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় আমার, তাই ওর সাথে একটু কথা বলছিলাম। তোমার সাথেও পরিচয় করিয়ে দিতাম, কিন্তু ওর একা কাজ পড়ে গেছে, তাই চলে গেছে। ও কি হয়েছে? মন খারাপ কেন তোমার? না, আমার মন খারাপ কেন হবে? আমি ঠিক আছি। না, ঠিক নেই, বলো কি হয়েছে? আর কি হবে? তুই তো জানো আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না, আর তার উপর তোমার কলেজ বা স্কুলের ছেলে ফ্রেন্ড আমার একদম পছন্দ না। তো তোমার সময় পছন্দের মূল্য তো আমি দিতে পারবো না রাজ। ওরা আমার বন্ধু, আমার প্রেমিক না যে ওদের সাথে কথা বললে তোমার হিংসে হবে। নিধির বলা কথাটা সোজা এসে রাজের বুকে আঘাত করল। রাজ অবাক চোখে নিধির দিকে তাকিয়ে আছে। কিছু বলার মতো ভাষা খুঁজে হয়তো রাজ পাচ্ছে না। প্রিয়জনের কাছে অন্য প্রিয়জনের ইচ্ছের মূল্য সব থেকে বেশি হয়। এতটাই বেশি হয় যে প্রিয়জনের জন্য মানুষ নিজের জীবন দিয়ে দিতেও দুবার ভাবে না। আর নিধি আজ এটা সরাসরি বলেই দিল, রাজের এত ইচ্ছে পূরণ করার মতো সামর্থ্য নিধির নেই। নিধির কথাটা শুনে রাজ ভীষণ কষ্ট পেল। রাজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিধি রাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে। রাজকে নিশ্চুপ দেখে নিধি রাজের উদ্দেশ্য করে বলে, এখন মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে নাকি বাড়িও ফিরবে? চলো, আসছি আমি।
রাজ নিধির পেছন পেছন চলতে লাগলো। কোনোভাবেই নিজের মনকে রাজ বোঝাতে পারছে না। এই শহরের মানুষদের কাছে তখনই ভালো থাকা যায় যখন মুখ বন্ধ করে সবটা মেনে নিয়ে চলতে পারা যায়। এই শহরে নিজের কোনো ইচ্ছে থাকার কোনো রাইট থাকে না। রাজ নিধিকে নিয়ে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে এসে রাজ বিছানার উপর নিশ্চুপ হয়ে বসে আছে। নিধি রুমে নেই। রাজ আপন মনে বসে বসে ভাবছে, নিধি কি আমার মতো হতে পারতো না? আমি তো নিধির সকল ইচ্ছেকে প্রাধান্য দিই, তবে কেন নিধি আমার কোনো ইচ্ছেকে প্রাধান্য দিতে চায় না? তবে কি নিধি আমার মন থেকে ভালোবাসে না? কথাগুলো ভাবতে ভাবতে নিধি রাজের রুমে চলে আসে। রাজের রুমে এসে নিধি দেখতে পায় রাজ আপন মনে বসে বসে কিছু একটা ভাবছে। রাজকে চিন্তায় মগ্ন দেখে নিধি কোনো শব্দ করল না। পা টিপে টিপে নিধি রাজের দিকে নিঃশব্দে এগিয়ে এসে রাজের পাশে বসে পড়ল। রাজের ঘোর এখনও কাটেনি। নিধি আলতো করে রাজের গলা জড়িয়ে ধরে রাজের গালে কপালে নিজের ঠোঁটজোড়া ছুঁইয়ে দিয়ে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই পাগল, আমার কথায় কি কষ্ট পেয়েছো তুমি? নিধির কথা রাজের ঘোর কাটল। রাজ নিজের গলার উপর থেকে নিধির হাতটা সরিয়ে দিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে না, কষ্ট কেন পাবো? আমার সকল ইচ্ছাকে গুরুত্ব দেওয়া তো সম্ভব না। তুমি তো ঠিকই বলেছো, কোনো ভুল কথা বলনি। আরে বোকা জামাই, আমার এই সামান্য ব্যাপারটাকে নিয়ে এত সিরিয়াস হবার কি আছে? আমি তো সব সময় চেষ্টা করি তোমার সকল ইচ্ছেকে গুরুত্ব দেওয়ার। তবে কি করব বলো, হঠাৎ করে ওর সাথে দেখা হয়ে যায়। আমি তো এড়িয়ে যেতে চেয়েছি, কিন্তু পারিনি, তাই কথা বলেছি। হুম। এখনো কি গাল ফুলিয়ে থাকবে? তুমি যদি এমন গাল ফুলিয়ে টমেটোর মতো করে রাখো, তবে কিন্তু আমি সত্যি সত্যি এই গালে কামড় বসিয়ে দিব। নিধি, আমার মুড ভালো নেই এখন। প্লিজ এইসব বন্ধ করো, আমায় একটু একা থাকতে দাও। সরি, তোমায় আমি কখনো একা থাকতে দিবই না, বরং সব সময় তোমার একাকিত্ব দূর করে দেওয়ার জন্য ছায়ার মতো পাশে থাকবো। নিধি, আমার মুড ভালো নাই, শুনো না তুমি। যাও এখন। আমি যাব না, দেখি তুমি কি করতে পারো। নিধি রাজের গলা জড়িয়ে ধরে আছে। রাজ কোনো কথা বলছে না। ভীষণ অভিমান করে আছে রাজ। আজ রাজের অভিমানটা আকাশ সমান। নিধি রাজের এই নীরবতার ভাষা বেশ ভালো করেই বুঝতে পারে, তাই নিধি রাজের অভিমান ভাঙানোর চেষ্টা করছে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজন রেগে গেলে অন্যজন শান্ত হয়ে রাগ ভাঙায়। নিধি অনেকটা সময় ধরে রাজের গলা জড়িয়ে ধরে থাকার পরেও কোনো লাভ হয়নি দেখে নিধি নিজের কান ধরে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই শোনো না, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। আমার ওভাবে কথা বলাটা উচিত হয়নি, সরি। কানে ধরলাম, এইবারের মতো তোমার ক্রাশ বউটাকে ক্ষমা করে দাও। রাজ নিধির কথা শুনে আজ চোখে নিধির দিকে তাকালো। নিধিকে এই অবস্থায় দেখে রাজের বেশ হাসি পাচ্ছে। রাজ না চাইতেই রাজের সব রাগ পানি হয়ে যায়। রাজ আর নিধির উপর রেগে থাকতে পারল না। রাজ নিধির হাতজোড়া পরম আবেশে ধরে কানের উপর থেকে নামিয়ে নিয়ে নিধিকে বলল, আমি তোমার উপর অভিমান করে রাখতে পারি না, তাই বলে বারবার আমায় আঘাত করে কথা বললে কিন্তু সত্যি বলছি একদিন হারিয়ে যাব অনেক দূরে, আমায় আর খুঁজে পাবে না। ওই, কি বললি তুই? আমায় ছেড়ে এক সেকেন্ডের জন্য কোথাও গেলে একদম খুন করে দিব। আর কখনো ওই মুখে একটাও বাজে কথা আমি শুনতে চাই না। হুম। কি আমি এখন তোমার বুকে মাথা রেখে ভালোবাসার আবেশ নিব। তুমি কি এখন আমায় বুকে নিয়ে ভালোবাসার আবেশ দিবে? কেন দিব না? তোমার শূন্যতা যে এই বুকটা বেশ অনুভব করছে। এই যে বুক পেতে দিয়েছি, চলে আসো এই বুকে, আমায় আর শক্ত করে জড়িয়ে ধরো, তোমার এই বুকের পাঁজরের মাঝে মিশিয়ে নিব। রাজ কথাটা শেষ করতেই নিচের বুক পেতে দিল, আর নিধিও রাজের বুকে চলে এসে শক্ত করে রাজকে জড়িয়ে ধরল। ভালোবাসার মাঝে একটু মান অভিমান থাকবেই, তবে দুজনের দায়িত্ব হলো সেই মান অভিমানকে দীর্ঘস্থায়ী না হতে দেওয়া। তবেই ভালোবাসা পূর্ণতা পাবে। ভালো থাকুক ভালোবাসা।